আজকের দিনটা অন্য দিনগুলোর তুলনায় আমার কাছে একটু স্পেশাল। পাহাড়ের হাওয়া আর সকালবেলার নরম আলো সব কিছু মিলিয়ে শ্রীনগর যেন আজ নিজের গল্প খুলে বলছে। টিউলিপ গার্ডেনের রং, ডাল লেকের শান্ত জল আর চারপাশের এই বিস্তীর্ণ নীরবতা মনকে এক অদ্ভুত রোমাঞ্চে ভরিয়ে তুলেছে। ভ্রমণের পথে কখনো কখনো মনে হয় আমরা শুধু জায়গা দেখি না, নিজেদের নান্দনিক অনুভূতিগুলোকেও যেন নতুন করে খুঁজে পাই। আর সেই খোঁজেই আজ বেরিয়ে পড়েছি শ্রীনগরের প্রতিটা রং, প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। চলুন শুরু করি আজকের এই সুন্দর যাত্রা, আমার হৃদয়ের খুব কাছের এই কাশ্মীরের ভ্রমণ কাহিনীর পাতা থেকে। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আজকে আপনাদের নিয়ে চললাম শ্রীনগর লোকাল সাইট সিন, অর্থাৎ বিশ্ববিখ্যাত টিউলিপ গার্ডেন, শান্ত নিস্তব্ধ ডাল লেক আর আশেপাশের আরও কিছু অসাধারণ জায়গা এক্সপ্লোর করতে। চলুন শুরু করি আজকের কাশ্মীর ডায়েরির নতুন অধ্যায়। এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে পা রাখলেই মন গুনগুনিয়ে ওঠে, দেখা এক খাব তো ये सिलसिले हुए दूर तक निगाहों में है ফুল খিলে হুয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিলসিলা সিনেমার এই জনপ্রিয় গানটি চিত্রায়িত হয়েছিল যে স্থানে, যেটি হলো এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে এই গার্ডেন খোলে, আর সেই সময় 60 থেকে 70 ধরনের টিউলিপে পুরো পাহাড়ের ঢাল যেন সেজে ওঠে রামধনুর মতো। যদিও আমরা যে সময়টায় টিউলিপ গার্ডেন গিয়েছিলাম সেটা ছিল মার্চ মাসের শেষ সপ্তাহ। এ সময় গাছে গাছে টিউলিপ ধরা সবে শুরু করেছে। দর্শক বন্ধুদের কাছে আমার সাজেশন হলো, এখানে আপনারা অন্তত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসুন, যখন গাছগুলো প্রায় সম্পূর্ণ ফুলে ফুলে ভরে উঠবে। তখন এই দৃশ্য হয়ে উঠবে আরও নৈসর্গিক। টিউলিপের পাশাপাশি এখানে ড্যাফোডিল, হায়াসিন্থ সহ আরও অনেক ফুলের স্পেশাল সেকশন আছে। ফুলের মাঝে নানা ছেলে মানুষই তখন মনের মাঝে উঁকি দিতে শুরু করেছে। আমার সহধর্মিনী তখন নৃত্যের তালে তালে নিজের অভিব্যক্তিকে প্রকাশ করতে চেষ্টা করছে, আর আমি চেষ্টা করে চলেছি পরিবেশের সাথে মিলিয়ে তার সঠিক ভঙ্গিগুলিকে আমার ফোনে ধরে রাখা। কতটা সফল হয়েছি জানি না, সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। দেখুন জায়গাটা কি অদ্ভুত রকমভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। টিউলিপ গার্ডেন থেকে এবার মন ভার করে প্রস্থানের পথে যাওয়ার পালা। এবার আমরা চলে এসেছি শ্রীনগরের প্রাণকেন্দ্র ডাল লেকে। শিকারা রাইড কাশ্মীর ট্রিপের একটা আবেগ, একটা শান্ত ধীর ছন্দের অনুভূতি। দেখে নিশ্চয়ই সিনেমার পর্দায় দেখা বহু দৃশ্য চোখে ভেসে উঠেছে। আমারও ঠিক তাই হচ্ছিল। আপনাদের এরকম কোনো সিনেমা ও দৃশ্যের কথা মনে পড়লে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানকার হাউসবোট কালচার, ফ্লোটিং মার্কেট আর ব্যাকওয়াটার ইত্যাদি বৈশিষ্ট্যগুলোই এই লেকটিকে ভারতের অন্যান্য লেকের থেকে আলাদা করেছে। তার সাথে রয়েছে আরও একটা বিশেষত্ব, সেটা জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। যে ডাল লেকে কিন্তু শিকারা রাইড মাস্ট রাইড। ডাল লেককে অন্তর থেকে অনুভব করার জন্য শিকারায় চড়তেই হবে আপনাকে। শিকারা চার্জ সাধারণত 800 থেকে 1500 টাকা। সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার রাইড যথেষ্ট। শিকারায় চড়ছি আমরা। শিকারা যখন ধীরে ধীরে
জলের উপর এগিয়ে চলে, তখন ডাল লেক তার গল্প বলা শুরু করে। এই লেক কাশ্মীরের জীবনধারা, ইতিহাস, সংস্কৃতি আর অনুভূতির মিলনস্থল। কিছু বেশি নড়বি না কিন্তু, আর জলে হাত দিবি না। শিকারায় ঘুরতে ঘুরতেই আমাদের শিকারার চালক ভাই আমাদের নানা স্পট দেখাচ্ছিল। জলের ধারে এই যে সবুজ বাগানটা দেখা যাচ্ছে, সেটাই নেহেরু গার্ডেন। পাহাড় আর লেকের মাঝখানে থাকা এই জায়গাটা যেন প্রকৃতির নিজের মতো করে সাজানো একটা শান্ত কোণা। এরপর দেখলাম ডাল লেকের বুকে ভাসছে ভারতের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস। এখান থেকে পাঠানো প্রতিটি চিঠির উপর থাকে ডাল লেকের আলাদা শিল। দূরের পাহাড়ের গায়ে যে দুর্গটা দেখা যাচ্ছে, সেটাই আকবর ফোর্ট, যাকে হরিপর্বত দুর্গ বলা হয়। মুঘল আমলের এই স্থাপনা আজও শ্রীনগরের ইতিহাসের নীরব প্রহরী। আর ওই পাহাড়ের চূড়ায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির, শ্রীনগরের সবচেয়ে পবিত্র ও প্রাচীন স্থানগুলোর একটি। ডাল লেক আর পুরো শহরটাকে উপর থেকে দেখার জন্য এই জায়গাটা আলাদা গুরুত্ব রাখে। এছাড়াও শিকারার চালক ভাই জানালেন, ডাল লেকের এই অংশটা নাকি মিশন কাশ্মীর সিনেমার বুমরো গানের শুটিং লোকেশন হিসেবে ব্যবহার হয়েছে। ভোরবেলা বা সূর্যাস্তের সময় কিন্তু এই শিকারায় চড়ার অনুভূতিতে একটা আলাদাই মাত্রা যোগ করে দিতে পারে, তাই সেটাও ট্রাই করে দেখতে পারেন। শিকারায় বসে যে ব্যাপারটা আমাদের সব থেকে ভালো লাগলো সেটা হলো ফ্লোটিং হকারি। কি ব্যাপারটা প্রথম শুনলেন? ব্যাপারটা অনেকটা আমাদের ট্রেনের হকারির মতো, শুধু স্থলে নয়, জলে। জলের মাঝেই নৌকোয় করে আপনার কাছে পৌঁছে যাবে বিভিন্ন ক্রয় সামগ্রী, যেমন কাওয়া, সিরাজিত, কেশর, বিভিন্ন কাশ্মীরি মশলা ও এখানকার নানা স্থানীয় জিনিস, যা এখানকার মানুষদের রুজি রুটির এক অন্যতম উৎস। আর ভোরবেলা আসতে পারলে দেখতে পাবেন নৌকোর ওপর বসে আস্ত একটা ভাসমান বাজার, যাকে বলে ফ্লোটিং মার্কেট। নৌকোয় করে স্থানীয় মানুষ সবজি, ফল, ফুল, মাছ ইত্যাদি বিক্রি করে। এটি মূলত লোকালদের দৈনন্দিন বাজার। এই ফ্লোটিং হকাররা ওই ফ্লোটিং মার্কেটেরই একটা ক্ষুদ্র সংস্করণ বলতে পারেন। এদের কাছ থেকেও আপনারা প্রয়োজন মতো জিনিস সংগ্রহ করতে পারেন। আমরা একটু কাহাওয়া ট্রাই করলাম। কাশ্মীরে এলে কাহাওয়া না খেলে ট্রিপই অসম্পূর্ণ। বাদাম আর জাফরান মেশানো এই চা শরীর আর মন দুটোই গরম করে দেয়। কাশ্মীরি কাওয়া, কিছু ড্রাই ফ্রুটস, গোলাপের পাপড়ি আর কিছু মশলা টশলা দিয়ে বানানো। 50 টাকা করে বলছিল, আমরা 40 করে নিয়েছি। টেস্ট করে দেখবেন, লোকাল ডিশ এগুলো টেস্ট করা ভালো। লোকাল পানীয় খুব হামুরি কিছু টেস্ট সেটা বলবো না, তবে ঠিক আছে, টেস্ট করে দেখা ভালো, দেখা উচিত। এবার যে জিনিসটা দেখলাম এটা আরো আশ্চর্যের। এই অংশটাকে বলা হয় মিনা বাজার। শিকারার ওপর সাজানো ছোট ছোট স্থায়ী দোকান, যেখানে বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল, গহনা, পোশাক, কাঠের কাজ আর হাতে তৈরি জিনিসপত্র। ডাল লেকের ভেতরে তৈরি হয়েছে ছোট ছোট আইল্যান্ড। এই আইল্যান্ডগুলো ডাল লেকের জলপ্রবাহকে ভাগ করে দেয়, আর লেকের ভেতরেই তৈরি করে আলাদা আলাদা বাস্তুতন্ত্র। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখছেন, এর এক অংশে রয়েছে সিআরপিএফ এর একটি ক্যাম্প। ডাল লেকের মতো এত গুরুত্বপূর্ণ আর জনবহুল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন ক্যাম্প বহু বছর ধরেই রাখা হয়েছে এখানে। একদিকে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, একদিকে পর্যটকদের ভিড়, আর তার মাঝখানে নিরাপত্তার এই উপস্থিতি, এই তিনটেই একসঙ্গে সহাবস্থান করছে এখানে। আর এই সহাবস্থানই শ্রীনগরের বাস্তব চিত্রকে আরও পরিষ্কারভাবে সামনে এনে দেয়।
ডাল লেকের এই অংশে রয়েছে সরকারি তত্ত্বাবধানে চালানো একটা ওয়াটার স্পোর্টস সেন্টারও। এখানে বোটিং, প্যাডেল বোট, কখনো কখনো জেট স্কির মতো অ্যাক্টিভিটিও হয়, বিশেষ করে গ্রীষ্মের সময়। এদিকে যে বসতিটা দেখছেন এটা বাটপুরা গ্রাম। ডাল লেকের চারপাশে এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষের জীবন প্রায় পুরোটাই লেক নির্ভর। এখানে নৌকাই প্রধান যাতায়াতের মাধ্যম। পড়াশোনা, বাজার, এমনকি চিকিৎসার জন্য মানুষকে লেক পেরিয়ে যেতে হয় নৌকায় চেপে। এই সব গ্রামগুলো মিলেই ডাল লেককে শুধু একটা দর্শনীয় স্থান হিসেবে নয়, একটা জীবন্ত সমাজ হিসেবে আমাদের সামনে তুলে ধরে। এর আর একটা নাম হচ্ছে গোল্ডেন লেক। কারণটা খুব হাস্যকর। বলছে যে শঙ্করাচার্য মন্দির থেকে পুজো দিয়ে এসে এখানে নাকি গোল্ড কয়েন ফেলা হতো, তো সেই জন্য এটার নাম গোল্ডেন লেক। আর একটা কারণ হচ্ছে যে এটাকে আইফোন লেক বলছে, তার কারণ হচ্ছে এখানে নাকি অনেক আইফোন এই লেকে পড়ে গেছে, আর সেই জন্য এটার আর একটা নাম দেওয়া হচ্ছে আইফোন লেক। তো ফোন টোন খুব সাবধানে রাখতে হবে আর কি। অনেকবার নাকি ফোন টোন পড়ে গেছে, এখানে আইফোন পড়ে গেছে। এবার সময় এসেছে সেই অজানাকে এক্সপ্লোর করার, যে বিশেষত্বের কথা আপনাদের আগেই উল্লেখ করেছিলাম। ডাল লেকের এই সবুজ অংশগুলোকে দেখলে অনেকেই ভাবেন এগুলো প্রাকৃতিক দ্বীপ, কিন্তু আসলে এগুলো ভাসমান জমি। স্থানীয় ভাষায় যাকে বলা হয় হ্রদ। এই ভাসমান জমি তৈরি করা হয় জলজ আগাছা আর কাদামাটি দিয়ে, যেগুলো স্তরে স্তরে জমিয়ে শক্ত করা হয়। এর ওপরই চাষ হয় সবজি, ফুল, ধান ইত্যাদি। পুরোপুরি জলের ওপর দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কৃষি ব্যবস্থা। শত শত বছর ধরে কাশ্মীরের মানুষ এই ভাসমান জমির ওপর নির্ভর করেই জীবন চালিয়ে আসছে। এটা হলো মানুষের বুদ্ধি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। শিকারা ধীরে ধীরে থেমে যায়, কিন্তু ডাল লেকের গল্প কিন্তু চলতেই থাকে এখানকার স্থানীয় মানুষের জীবনের সাথে একাত্ম হয়ে। এই জল আসলে কাশ্মীরের নিঃশব্দ আত্মা। আজকে শ্রীনগর লোকাল ট্রিপ এখানেই শেষ করলাম। টিউলিপ গার্ডেনের রং, ডাল লেকের নীরবতা আর কাশ্মীরের মানুষের হাসি মুখ সবটাই মনে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়াকে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।